আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন প্রধান উপদেষ্টা। টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকার। সংকটের ঝুঁকির কথা না ভুলে জলবায়ু অর্থায়নে সমাধানের পথ খোঁজার আহ্বান। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। এবং অ্যান্টিগায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট শুরু আজ। টাইগারদের নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তারপর আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করতে চান না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখনও নির্বাচনের কোনো তারিখ দেয়া হয়নি। রিয়াজ ইসলামের রিপোর্ট। টাইম ম্যাগাজিনকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি দেশকে পুনর্গঠন, আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিচারে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অপরাধী প্রমাণিত না হলে নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবেন। যারা অপরাধী নন তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন বলে জানান তিনি। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে বসে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এটা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্টের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে $1,000 কোটি পাচারের অর্থ উদ্ধারে কাজ করবেন বলে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের কার্যক্রমের সঙ্গে মানুষের জীবন মান উন্নত করাই একমাত্র স্বৈরাচারকে ফিরে আসা রুখে দিতে পারে বলে জানান তিনি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। চ্যানেল আইকে তিনি বলেন, গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। শীঘ্রই নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন শুরু হবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। শেষ পর্যন্ত পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল উইং এর তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন প্রায় 20,000, নিহত হয়েছেন 1,600 জনের বেশি। এর মধ্যে 900 জনকে শনাক্ত করা গেছে। এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে 550 জনের, আর 51 জনের 2 চোখই নষ্ট হয়ে গেছে। হাত পা হারিয়েছেন 21 জন, 13 জনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন বলেন, রায়ের বাজার বৌদ্ধভূমিতে 127টি কবর শনাক্ত করা হয়েছে। 127টা নিখোঁজ কবর শনাক্ত করা গেছে, যেটা রায়ের বাজার বৌদ্ধভূমিতে। এবং এমনও হয়েছে যে প্রত্যেকটা কবরে অন্তত 3-4টা করে লাশও আছে, যারা এই কাজ করছিলেন তাদের ভাষ্য অনুসারে। তো আমি যদি টোটাল ক্যালকুলেশনের একটা আনুমানিক যদি দাঁড় করাই, তাহলে শহীদের সংখ্যা 2,500 থেকে 3,000 প্লাস।
পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পাওয়ার বিষয়ে অভিযোগ ও সার্বিক অগ্রগতি সম্পর্কে জানান তিনি। জুলাই ফাউন্ডেশনে প্রথম আমরা 100 কোটি টাকা বাজেট দিয়ে শুরু করছিলাম। সো সময়ের প্রেক্ষাপটে আমরা সেটা বাড়িয়ে প্রায় 1000 কোটি টাকার আমরা বাজেট নির্ধারণ করেছি। সো আমাদের এই আহত এবং শহীদ যোদ্ধা যারা আছেন সর্বোচ্চ সাপোর্ট এবং তারা যেন পায় সেই চেষ্টাটা জুলাই ফাউন্ডেশন করে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের বিভিন্ন তথ্য ছাড়াও যে কোনো সমস্যায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন 16000 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় $4 বিলিয়ন কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা ছিল $1 বিলিয়ন নিচে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নতুন চেয়ারম্যান একথা জানিয়েছেন। বিনিয়োগ না আসার পেছনে দুর্নীতি সহ 5টি সমস্যাকে চিহ্নিত করে কাজ শুরু করেছেন তিনি। বর্তমানে রাজনৈতিক ঝুঁকি কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও রিজার্ভ স্থিতিশীল থাকা এবং লাইসেন্স সহজীকরণের উদ্যোগ নেয় বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছে বিডা। পরকাজীবের রিপোর্ট। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে নানা সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। গত 28 মে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে 14%। একই সময়ে নতুন বিনিয়োগ কমেছে 31%। ওই সময়ের তথ্য অনুযায়ী 2023 সালে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে $344 লাখ। তবে এই অঙ্কের চেয়েও আসলে বিদেশি বিনিয়োগ অনেক কম, বলছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দেশে যে বিদেশি বিনিয়োগ যথেষ্ট পরিমাণ আসেনি এটা তো খুবই ক্লিয়ার। ইনফ্যাক্ট আমরা যদি গত বছর ফর এক্সাম্পল গত বছর $4 বিলিয়ন এফডিআই আমরা বলছি হয়েছে, বাট সেটাকেও আপনি যদি ব্রেকডাউন করেন অ্যাকচুয়াল ইকুইটি ইনভেস্টমেন্ট যেটাকে আমরা একদম কোর এফডিআই বলি সেটা সংখ্যা কিন্তু $1 বিলিয়নেরও নিচে। বিনিয়োগ না বাড়ার পেছনে কিছু সমস্যা চিহ্নিত করেছে বিডা। এর মধ্যে দুর্নীতি ও ওয়ান স্টপ সেবা না পাওয়া অন্যতম। 5টা মূল সমস্যাতে এখন পিন ডাউন করেছি। করাপশন ইজ এ বিগ প্রবলেম। তো আমরা সেটাকে সলিউশন করার জন্য চেষ্টা করছি যে যতটুকু ডিজিটাইজ করে ফেলা যায় সার্ভিসেসগুলো। ওয়ান স্টপ সার্ভিসটাকে ফিক্স করার জন্য আমরা মাল্টি স্টেপ সলিউশনের কথা চিন্তা করছি। প্রথমটা হচ্ছে যারা একেবারেই সিগনিফিকেন্ট হাই ভ্যালু ইনভেস্টর তাদের জন্য আমরা একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট মডেল রোল আউট করার কথা চিন্তা করছি, যেগুলা হাই টাচ পয়েন্ট সরকারি সংস্থা সেগুলাকে আমরা আসলে বিডা অফিসে কোলোকেট করার চেষ্টা করব। সো এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে এনবিআর একটা সিঙ্গুলার জায়গায় আমরা সার্ভিসটাকে নিয়ে আসলে জিনিসটা অনেক ফাস্ট ট্র্যাক হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলেও জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশ এখন একটা ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছে। সময়সীমাটা জানতে পারলেই ওনারা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে স্যাটিসফাইড হবেন। এফএক্স রিজার্ভ নিয়ে যে কমপ্লেনটা অনেক ইনভেস্টারের ছিল বা যে ভয়টা ছিল বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট নিয়ে যে ভয়গুলো ছিল সেগুলো কিন্তু এখন একটু স্টেবিলিটিতে চলে এসেছে। একটা ইনভেস্টর যখন বাংলাদেশে ল্যান্ড করে তখন সে যেই ধরনের লিগাল ফ্রেমওয়ার্ক, সে যেই ধরনের ফ্যাসিলিটিস এক্সপেক্ট করে, সে যেই ধরনের ট্রিটমেন্ট এক্সপেক্ট করে সেগুলো আমরা রিজলভ করতে পারছি কিনা। তো সেই ক্ষেত্রে বিডার অনেক কাজ করার আছে। বিদেশে উচ্চতর পড়াশোনা শেষে ব্যাংকার হিসেবে বিদেশি ক্যারিয়ার তৈরি করা আশিক চৌধুরী বললেন, উন্নত দেশে বিনিয়োগকারীদের প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানকে সাজানো হয়। সে অনুযায়ী নিয়মের বেড়াজাল সহজ করে বিনিয়োগ মাইন্ডসেট পরিবর্তন করতে চান তিনি। আজিম, চ্যানেল আই, ঢাকা। সংকটের ঝুঁকির কথা কখনো না ভুলে জলবায়ু অর্থায়নে কার্যকর সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তিনি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর উপকূলীয় দুর্যোগ ও ব্লু ইকোনমির সম্ভাবনার চিত্র। আজারবাইজানের বাকু থেকে আলিমান রাজের রিপোর্ট। জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে থুকছে ধরিত্রী। সংকট থেকে উত্তরণে শুরু হওয়া জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের 29তম আসরেও পর্দানামার ক্ষণ ঘনিয়ে আসছে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রস্তাবিত $1 ট্রিলিয়ন অর্থায়ন লক্ষ্যমাত্রাকে এক্স হিসেবে উল্লেখ করায় হতাশা ও ক্ষোভ বেড়েছে উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে। এর মাঝেও 120টি দেশ 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দ্বিগুণ করার ঘোষণা যেমন দিয়েছে, তেমনই সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বিশ্বের উপকূলবর্তী জনপদের জীবন জীবিকা হারানো তথা বাস্তুচ্যুতির তথ্য উপাত্ত।
আলোচিত হয় ব্লু ইকোনমির অপার সম্ভাবনার কথাও। The increasing of the global population will be affects by the depending of for the food. The current land-based food production system unable to fully meet the nutrition needs of the growing population due to the land acidification. Ocean acidification is the new phenomenon started with the rise of the global temperature. Sea acidification actually causes the loss of the biodiversity. That means that impacted the livelihood of the dependent community on the coastal resources. অচলাবস্থা কাটাতে সব পক্ষকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। 2025-এর পর থেকে যে প্রতি বছর কী পরিমাণ ক্লাইমেট ফাইন্যান্স মোবিলাইজ হবে এবং সেটা পরবর্তীতে ডেভেলপিং কান্ট্রিকে ডিস্ট্রিবিউট করা হবে, সেইটা এখনও সেট করা সম্ভব হয়নি এবং একটা রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে যে প্রতি বছর 300 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন এর মধ্যে রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে, তবে একমত হওয়া সম্ভব হয়নি। ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের একেবারে শেষের দিকে এসেছি, এর মধ্যে ড্রাফট ইস্যু হয়ে গেছে, এখন যা নিয়ে জোর আলোচনা চলছে, নেগোসিয়েশন চলছে। এই ব্লু জোনের পাশাপাশি গ্রিন জোনেও কিন্তু নানা সাইড ইভেন্ট হচ্ছে এবং নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। আসলে আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু আমরা কোস্টাল এরিয়াতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি এবং যারা কোস্টাল বেল্টে বসবাস করে তাদের মধ্যে প্রায় 17 মিলিয়ন জেলে অথবা যারা ওখানে থাকে তারা কিন্তু সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছে, তারা ঘরবাড়ি হারিয়েছে। এটা একটা বিশাল সমস্যা। সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে এখনই যদি আমরা সবাই নজর না দেই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে জনগোষ্ঠী যারা কোস্টাল এরিয়াতে থাকে তারা কিন্তু বিশাল একটা বিপর্যয়ে পড়ে যাবে। শেষ সময়ে এসেও কার্যকর সমাধানের পথে না যাওয়া, জীবাশ্ম জ্বালানি বন্ধ সহ বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে যাচ্ছে পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। আর মাত্র একদিন পরেই শেষ হতে যাচ্ছে 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বিভিন্ন খাতে বরাদ্দ ও অর্থ ছাড়ে ঠিক কী সিদ্ধান্ত আসতে পারে, মূলত সেদিকেই তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো। তবে ধনী দেশগুলো যদি তাদের অবস্থান পরিবর্তন করতে না পারে, তাহলে ভালো কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। এ পর্যায়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। অ্যান্টিগায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। অ্যান্টিগায় নর্থ সাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দুদিনের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয় একাদশের বিপক্ষে অনেকগুলো ব্যক্তিগত পারফরমেন্সের মিশেলে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। সেরা একাদশ গঠনেও টাইগারদের নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, তাই আশা করা হচ্ছে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং একটি একাদশ সাজিয়েই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবেন টাইগার কোচ ফিল সিমন্স। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে এ সিরিজ থেকে ছিটকে পড়ায় সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে বৈশ্বিক চাপ থাকা সত্ত্বেও লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। লেবাননের টায়ার জেলার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে মার্কিন সিনেট ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেছেন, আগে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তারপর সম্পূর্ণ যুদ্ধবিরতি। নিচল টাটা কৃষি সংবাদ।
গাইবান্ধায় এবছরও মুড়ি কাটা পেঁয়াজের চাষ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ ও সঠিক পরিচর্যা করায় উৎপাদিত পেঁয়াজের ফলন নিয়ে আশাবাদী চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাইবান্ধা জেলার বেশ কিছু উপজেলার কৃষক মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছেন। শীতের শুরুতেই পেঁয়াজ পাতাসহ বিক্রি হলেও পরে তা মুড়ি কেটে বিক্রি করেন কৃষক। আমি এবার গাড়ছি 5 মণ, ভাই বাঁচতে সবাই মিলে ভাই সবাই গাড়ি আমরা 10 মণ, 5 মণ, 15 মণ এরকম। আমরা ফুলকোটাও বিক্রি করি, পাতাটাও বিক্রি করতে পারি এবং যে বলটা থাকে সেটাও আমরা বিক্রি করি। অল্প সময়ের মধ্যে আমরা এটা করে আলু চাষ করি। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ, পরিচর্যা ও রোগবালাই দমনে কীটনাশক প্রয়োগ করায় এবার মুড়ি কাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে বলছেন কৃষকরা। 45 থেকে 50-60 দিনের মধ্যে আমরা ওই আবারটা তুলে আবার আলু চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, মানে অনেক ধরনের আমরা আবাদ করতে পারি। আর কিষেন, পেঁয়াজ, ঔষধ সব মিলে 90,000 টাকা খরচা। তা আমরা তো আশাবাদী যে আমরা 2-2.5 লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকরা এইটা আসলে করে কম সময়ে যাতে অধিক লাভ, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরা শাকসবজির পাশাপাশি তাদেরকে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করার জন্য উদ্বুদ্ধকরণ করতেছি। আমরা আশা রাখতেছি কৃষক যদি এটা অতি তাড়াতাড়ি ফলাতে পারে তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে। জেলায় এবছর 1944 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ চাষ হয়েছে। মৌসুম শেষে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা আর অব্যবস্থাপনায় বেদখল হয়ে গেছে ভোলার লালমোহনে নির্মাণাধীন বীর বিক্রম হাফিজউদ্দিন স্টেডিয়াম। দীর্ঘদিন ধরেই ভাগাড়ে পরিণত হয়েছে স্টেডিয়ামটি, এমনকি গড়ে উঠেছে বসতিও। দ্রুত নির্মাণ কাজ শেষ করে স্টেডিয়ামটি খেলার উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2008 সালে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে লালমোহনে শুরু হয় বীর বিক্রম হাফিজউদ্দিন স্টেডিয়ামের নির্মাণ কাজ। আধুনিক গ্যালারি ও মার্কেট নির্মাণ সহ অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা থাকলেও অজানা কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। দীর্ঘদিন ধরেই মাঠটিকে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করছে লালমোহন পৌরসভা। পরিণত হয়েছে গরু ছাগলের বিচরণ ক্ষেত্রে। যুব সমাজ আছে, তারা এই স্টেডিয়ামে খেলাধুলা করতে পারে না, আগে খেলছিল। তারপরে আমাদের পৌরসভা থেকে যে ময়লা এখানে ফালাইছে, ময়লার বিভিন্ন গাড়ি টাড়ি আইনে ময়লা ফালাইতে আমরা বহুবার এই মেয়রের কাছে জানাইছি এই সমস্ত ঘটনা। আমাদের তো একটা খেলার মাঠও দরকার, আর নাহলে আমরা খেলুম কোন দিকে? এদিকে একটা মাদ্রাসা আছে, এছাড়া আরও অনেক কিছু স্কুলও আছে। এর দিকে মানে আমরা খেলি, প্রত্যেক শুক্রবারেও খেলার আমাদের কোনো সুযোগ নেই। স্থানীয়দের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবেই অযত্ন আর অবহেলায় মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। আমরা বিগত দিন খেলছিলাম, কিছুদিন খেলার পরে স্টেডিয়ামে পৌরসভা থেকে যে ময়লার স্তূপ ফালাইছে, এরপরে কেউ বালি ফালাই রেখেছে, কেউ গরু ফালে। আমাদের এলাকার পোলাপানের খেলার কোনো মাঠ নাই, ময়লা আবর্জনাতে পড়ে আছে। খাম্বা, এই যে ময়লা পৌরসভা, লালমোহন পৌরসভার যত ময়লা আছে এগুলাতে পড়ে রয়েছে। খোয়া, বালি, গরু, ছাগল। এই যে এই সাইডে আপনার ওই অনেক মানে যে অনেক মানুষ এই যে গরু ছাগল পালে। তবে এ বিষয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। ইতিমধ্যে জায়গাটা কিছু ময়লা আবর্জনা রয়েছে, পৌরসভার পক্ষ থেকে সেই ময়লা আবর্জনাগুলো ডিসপোজাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ময়লা ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। লালমোহন পৌরসভার জন্য একটা ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। যদি সেই প্লান্ট স্থাপন করা যায় তাহলে ভবিষ্যতেও যত ময়লা আবর্জনা আছে সেখানে সেগুলো যথাযথভাবে ট্রিটমেন্ট করা সম্ভব হবে আমাদের। দখল ও দুর্গন্ধ মুক্ত করে স্টেডিয়ামটি খেলাধুলার উপযোগী করার দাবি সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।
সাবজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য মাসুরা পারভিন এবং আফিদা খন্দকারকে সংবর্ধনা দিল সাতক্ষীরা জেলাবাসী। 3 ফুটবলারেরই সাতক্ষীরার সন্তান। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল ও পুলিশ সুপার মনিরুল ইসলাম। সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, বাসুদেব বসু সহ অন্যরা। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, শুধু ফুটবলে নয়, পুরো ক্রীড়াঙ্গনেই সাতক্ষীরার খেলোয়াড়রা দেশের জন্য সম্মান বয়ে আনছেন। তিনি জেলার সার্বিক ক্রীড়াঙ্গনে উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামে। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন প্রধান উপদেষ্টা। টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকার। সংকটের ঝুঁকির কথা না ভুলে জলবায়ু অর্থায়নের সমাধানের পথ খোঁজার আহ্বান। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। এবং অ্যান্টিগায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট শুরু আজ। টাইগারদের নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।